সকাল প্রায় 7টা। টানা তৃতীয় দিনের মতো আকাশ কালো মেঘে ঢেকেছিল। মুষলধারে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। গ্রামের একেবারে প্রান্তে কাদামাটির ছোট্ট একটি ঘরে থাকত রামু, তার স্ত্রী গৌরী এবং তাদের ছেলে ছোটু। কিন্তু আজ তাদের ঘরে আরও একটি পরিবার আশ্রয় নিয়েছিল। দুজন অচেনা অতিথি, একজন স্বামী ও তার স্ত্রী। আগের রাতে প্রবল বৃষ্টিতে আটকে পড়ায় তারা বাধ্য হয়ে রামুর বাড়িতেই রাত কাটিয়েছিল। দুজনই তখনও বাড়ির আলাদা একটি ঘরে চুপচাপ ঘুমিয়েছিল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। গৌরী আস্তে করে বলল, শোনো, রাতটা কোনোভাবে কেটে গেল, কিন্তু এখন তো সকাল হয়ে গেছে। আমি সকাল থেকেই শুধু এই কথাটাই ভাবছি, এই অতিথিদের সকালের নাস্তায় কি দেব। ঘরে আটার ডিব্বায় প্রায় কিছুই নেই, ডালও মাত্র এক মুঠো বাকি আছে। আজ সব রান্না করে ফেললে সন্ধ্যায় ছোটু কি খাবে? আমিও সেটাই ভাবছি গৌরী, কিন্তু গত রাতে যখন ওরা ভিজে আমাদের দরজায় এসেছিল তখন কি করে ফিরিয়ে দিতাম? এত প্রবল বৃষ্টির মধ্যে যদি দরজা বন্ধ করে দিতাম তাহলে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি তো তাদের ফিরিয়ে দেওয়ার কথা বলছি না, কিন্তু আমাদের অবস্থাটাও তো দেখুন। নিজেদের ঘরেই ঠিকমতো খাবারের ব্যবস্থা নেই, তার উপর আবার অতিথি এসেছে। যদি তাদের শুধু শুকনো রুটিই দিই তাহলে আমার খুব লজ্জা লাগবে। দারিদ্র্য নিয়ে কখনো লজ্জা পেতে নেই গৌরী। লজ্জা পাওয়া উচিত খারাপ আচরণের জন্য। আমাদের কাছে যা আছে সেটাই আন্তরিকতার সঙ্গে তাদের খেতে দেব। হয়তো আল্লাহ আমাদের সৎ মনটাই দেখছেন। আপনি প্রতিবারই এ কথাই বলেন, কিন্তু যখন ছোটু ক্ষুধার্ত চোখে আমার দিকে তাকায় তখন আমার বুকটা ভেঙে যায়। এমন সময়ে ছোট ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে বলল, বাবা, বৃষ্টি তো এখনো থামেনি। আজও কি তুমি কাজে যেতে পারবে না? বৃষ্টি যদি একটু হলেও কমে তাহলে অবশ্যই যাব। প্রয়োজন হলে পুরো গ্রাম ঘুরে কাজ খুঁজব। বাবা, আমি বড় হয়ে তোমাকে আর কোনোদিন কাজ করতে দেব না। আমি অনেক অনেক টাকা উপার্জন করব। ছোটুর কথা শুনে রামু কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো জলে ভরে উঠল। বাবা, আল্লাহ যেন তোমার প্রতিটি কথাই যেন সত্যি হয়। এই বলে রামু বাইরে গিয়ে বৃষ্টি দেখতে লাগলো। এদিকে গৌরী চুপচাপ রান্নাঘরে ঢুকল। সে আটার ডিব্বাটা খুলে দেখল, তারপর ডালের পাত্রটাও খুলে দেখল, দুটোই প্রায় খালি। সে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ডেকে বলল, শোনো, একটু এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কি হয়েছে গৌরী? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? গৌরী ডিব্বাগুলোর দিকে তাকিয়ে বলল, দেখো, এইটুকুই আটা বাকি আছে, আর ডালও মাত্র একবার রান্না করার মতো। তেলও প্রায় শেষ, শুধু পাত্রের তলানিতে একটু আছে। লবণ আছে বটে, কিন্তু শুধু লবণ দিয়ে তো পেট ভরে না। সারা রাত ধরে আমি শুধু এই হিসাবে করলে দুপুরে ছোটু কি খাবে, আর যদি ছোটুর জন্য খাবার তুলে রাখি তাহলে অতিথিদের কি খাওয়াবো? কিছুই বুঝতে পারছি না, কি করব। আমি জানতাম আমাদের সংসারের অবস্থা ভালো নয়, কিন্তু এতটা খারাপ হয়ে গেছে তা বুঝতেই পারিনি। আমি আপনাকে এসব বলতাম না, কারণ আপনি এমনিতেই অনেক দুশ্চিন্তায় থাকেন। কিন্তু এখন আর লুকিয়ে রাখার মতো কিছুই নেই। সকাল থেকেই আমার মনটা কাঁদছে। ঘরে অতিথি বসে আছেন, অথচ আমি গৌরী, গরিব হওয়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো যখন মানুষ তার মানবতার ধর্ম ভুলে যায়। আমাদের কাছে যা আছে সেটাই তাদের খেতে দেব। যদি তারা ভালো মানুষ হয় তাহলে নিশ্চয়ই বুঝবে, আর যদি নাও বোঝে তবুও আমার কোনো আফসোস থাকবে না। আপনি সবসময় এত বড় বড় কথা বলতে পারেন, কিন্তু আমি তো একজন গৃহিণী। অতিথিদের সামনে খালি হাঁড়ি পাতিল দেখতে আমার খুব লজ্জা লাগে। এদিকে জেগে উঠেছিলেন। স্বামীটি আস্তে করে বললেন, মনে হচ্ছে আমাদের জন্যই ওদের এত কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। গত রাতে যখন আমরা এখানে এসেছিলাম তখনই তাদের বাড়ির অবস্থা দেখে আমার মনটা ভেঙে গিয়েছিল। এখনই কিছু বলো না, আগে আরেকটু দেখি। লোকটি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর কোনো কথা না বলে নিজের স্ত্রীর দিকে তাকালো। স্ত্রী ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি আবার সেই কাজটাই করতে যাচ্ছ? না, এখনই নয়, সঠিক সময় আসুক। তাদের এই কথোপকথন দূরে দাঁড়িয়ে ছোট শুনে ফেলল, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। সে মনে মনে ভাবল, এই অচেনা চাচা বারবার সঠিক সময় বলছেন কেন? ছোটু ধীরে ধীরে অতিথিদের কাছে গিয়ে বসে বলল, চাচাজি, আপনার কি বৃষ্টি ভালো লাগে? আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন বৃষ্টি দেখলেই কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ছোট কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখে হালকা জল চিকচিক করছিল। তারপর সে ধীরে বলল, তুমি যখন বড় হবে তখন হয়তো বুঝতে পারবে যে কিছু বৃষ্টি শুধু পানি নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে অনেক পুরনো স্মৃতিও।
কিন্তু আমার তো বৃষ্টিতে কাগজের নৌকা ভাসাতে খুব ভালো লাগে। অতিথি লোকটিও থাকা গভীর কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এদিকে বাইরে অবিরাম বৃষ্টি ঝরেই চলেছে, পুরোপুরি ভিজে গেছে। গৌরী ঘরে বেঁচে থাকা সামান্য আটাটুকু মেখে কাঁপা হাতে রুটি বেলতে শুরু করল। তার চোখে বারবার জল চলে আসছিল, কিন্তু কেউ যেন তা দেখতে না পায়, তাই সে বারবার চোখের পানি মুছে নিচ্ছিল। কিছুক্ষণ পর সে ডেকে বলল, শোনো, একটু এদিকে আসো। সকাল থেকে আমার মনের একটা কথা তোমাকে বলতে চাই। এই কথাটা সকাল থেকে বুকের মধ্যে চেপে রেখেছি, কিন্তু আর সাহস পাচ্ছি না। আপনি নিজেই দেখুন, এই আটা রাখার পাত্রটা প্রায় খালি হয়ে গেছে। কষ্ট করে মাত্র 5টা রুটি বানানো যাবে। ডালও এতটুকু বাকি আছে যে শুধু বাটির তলাটাই ভিজবে। তেলও প্রায় শেষ, আর জ্বালানোর কাঠগুলোও বৃষ্টিতে ভিজে গেছে। আমার কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে একজন মা আর একজন গৃহিণী দুজনেই যেন একসঙ্গে হেরে যাচ্ছি। কিন্তু যখন ছোট আশা ভরা চোখে আমার দিকে তাকায়, তখন মনে হয় যেন কেউ আমার বুকটা শক্ত করে চেপে ধরেছে। গৌরী, আমার দিকে তাকাও। নিজেকে এতটা ভেঙে পড়তে দিও না। আমি জানি এই সংসারের প্রতিটি কষ্ট সবার আগে তোমার কাঁধেই এসে পড়ে। কতবার তুমি নিজে না খেয়ে আমাকে আর ছোটুকে খাইয়েছ, আমি সবই দেখেছি, শুধু কখনো মুখে বলিনি। কিন্তু একটা কথা, ভালো মন। যদি আজ আমরা কোনো ক্ষুধার্ত মানুষকে আমাদের দরজা থেকে ফিরিয়ে দিই, তাহলে হয়তো আমাদের হাঁড়ি পাতিল একদিন ভরে যাবে, কিন্তু আমাদের মন সারা জীবনের জন্য খালি হয়ে থাকবে। আমারও ভয় লাগে, আমারও দুশ্চিন্তা হয় আগামীকাল কি হবে। কিন্তু আমি এইটুকু জানি, আল্লাহ বা ঈশ্বর দেরি করতে পারেন, কিন্তু অবিচার করেন না। তিনি আমাদের ধৈর্য আর মানবতার পরীক্ষা নিচ্ছেন। আপনি প্রতিবারই আল্লাহর বা ঈশ্বরের নাম নিয়ে আমাকে বোঝান, কিন্তু কখনো কখনো আমার বিশ্বাসও টলে যায়। ভাবুন তো, টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনি কাজে যেতে পারেননি, ঘরে 1 টাকাও নেই। যারা আগে ধার দিত তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। তার উপর আবার অতিথিরাও আমাদের বাড়িতে আছেন, পারি না। কিন্তু তাদের ঠিকমতো আপ্যায়ন করতে না পারার কষ্ট আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি মানুষের সম্মান শুধু খাবারের থালা দিয়েই বিচার হতো, তাহলে পৃথিবীর সব ধনী মানুষই সবচেয়ে ভালো মানুষ হতো। কিন্তু তা নয় গৌরী। মানুষের সম্মান তার হৃদয়ে থাকে। আমরা তাদের মিথ্যা আড়ম্বর দেখাতে পারবো না, কিন্তু আন্তরিক ভালোবাসা দিতে পারি। আমার বিশ্বাস, তারা যদি সত্যিই ভালো মানুষ হন, তাহলে আমাদের অসহায়ত্ব নিশ্চয়ই বুঝবেন। গৌরী কাঁপা হাতে থালা সাজিয়ে অতিথিদের সামনে রেখে বলল, ভাই, ভাবি, ঘরে এটুকুই ছিল। খাবারে যদি কোনো কমতি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি বলতে, জীবনে এই প্রথম মনে হচ্ছে নিজের বাড়িতে আসা অতিথিদেরও ঠিকমতো আপ্যায়ন করতে পারলাম না। আপনারা কিছু মনে করবেন না, আমাদের কাছে যা ছিল আমরা মন থেকে সেটুকুই রান্না করেছি। বলুন তো, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার কোনটা? ছোটু তাড়াতাড়ি বলল, যেটাতে বেশি ঘি থাকে। না, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হলো সেই খাবার যেটাতে ভালোবাসা মিশে থাকে। তারপর তিনি চারদিকে তাকিয়ে বললেন, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তোমাদের দুজনের থালা কোথায়? আরে আমরা পরে খেয়ে নেব, আগে আপনারা খান। অতিথিরা আগে খায়, বাড়ির লোক পরে। ছোটু তো আগেই খেয়ে নিয়েছে, আপনারা দুজন আগে খেয়ে নিন, তারপর আমরাও খেয়ে নিব। না রামু, আমি সারা জীবন মানুষের মুখের ভাষা পড়ে এসেছি। তোমার হাসি বলছে তুমি সত্য কথা বলছো না, আর তোমার চোখ বলছে যে তোমরা ক্ষুধার্ত। তোমার স্ত্রীর কাঁপা আঙুলই বলে দিচ্ছে এই খাবার তৈরি করতে সে নিজের ভাগের খাবারও ছেড়ে দিয়েছে। এসব দেখার পরও যদি আমি নিশ্চিন্তে বসে খেয়ে নিই, তাহলে আমার চেয়ে স্বার্থপর মানুষ আর কেউ হবে না। না না ভাই, বিষয়টা তেমন নয়। আমরা সত্যিই পরে খেয়ে নেব, আপনারা নিশ্চিন্তে খাওয়া শুরু করুন। ঠিক তখনই ছোটু নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, মা, তুমি আবার মিথ্যে বলছো তাই না? আমি তো সকালে দেখেছি আটার ডিব্বা একেবারে খালি হয়ে গেছে। তুমিই বলেছিলে এটাই শেষ রুটিগুলো হবে। বাবা আজ সকাল থেকেও কিছু খায়নি, তুমিও কিছু খাওনি। তোমরা দুজনই। তোমরা সবসময় বলো তোমাদের ক্ষুধা লাগেনি, কিন্তু রাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন দেখি তোমরা চুপি চুপি পানি খাও। সত্যি কি শুধু পানি খেলে ক্ষুধা চলে যায়? ছোটু নীরবতা নেমে এলো। ভদ্রলোক দৃঢ় কণ্ঠে বললেন, রামু, আর একটি কথাও বলবে না। যে বাড়িতে মা বাবা নিজেদের সন্তানকে খাওয়ানোর জন্য নিজেরা না খেয়ে থাকে, যে বাড়িতে অতিথির সম্মান রক্ষা করতে নিজের ক্ষুধা লুকিয়ে রাখা হয়, সেই বাড়িতে বসে আমি একা খেতে পারবো না। খেতে হলে আমরা সবাই একসঙ্গে বসে খাবো। আর যদি তোমরা না খাও, তাহলে আমিও এক টুকরো খাবারও মুখে তুলব না। সাহেব, এমন কথা বলবেন না। আমার কাছে সবচেয়ে বড় আনন্দ হলো আমার বাড়িতে আসা কোনো অতিথি যেন ক্ষুধার্ত অবস্থায় ফিরে না যান। গরিব হওয়া আমাদের ভাগ্য হতে পারে,
কিন্তু অতিথির অসম্মান আমাদের পরিচয় হতে পারে না। আমি হাত জোর করে বলছি, দয়া করে খাবার খেয়ে নিন, তাহলেই আমার মন শান্ত হবে। আর আমার মন শান্ত হবে তখন আর তোমার ছেলে, তোমরা তিনজনই আমার সঙ্গে বসে এই রুটিগুলো খাবে। মনে রেখো রামু, ক্ষুধা মানুষকে ছোট করে না, কিন্তু কারো ক্ষুধা দেখে মুখ ফিরিয়ে নেওয়া মানুষকে অবশ্যই ছোট করে দেয়। এই বলে তিনি নিজের থালা থেকে 2টি রুটি তুলে ছোটুর দিকে বাড়িয়ে দিলেন। ছোটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, আর গৌরীর চোখ পেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ঘরের ভেতর গভীর নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টি যেন আরও জোরে ঝরতে শুরু করে। থালাটা রামুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, রামু, যদি সত্যিই আমাকে তোমার অতিথি বলে মনে করো, তাহলে আমার একটি কথা তোমাকে রাখতেই হবে। আমি তোমাদের বাড়ির খাবার তখনই খাবো যখন তুমি, গৌরী আর ছোটুও আমার সঙ্গে বসে এই একই রুটি খাবে। তুমি বারবার আমার সম্মানের কথা বলছো, কিন্তু তোমার কি মনে হয় আমি এতটাই ছোট মনের মানুষ যে আমার চোখের সামনে একটি পরিবার ক্ষুধার্ত থাকবে আর আমি নিশ্চিন্তে বসে খাবো? আমার নিজের ক্ষুধার চেয়েও বেশি কষ্ট হয় তোমাদের অসহায়ত্ব দেখে। আমার আরও বেশি কষ্ট হচ্ছে। সাহেব, আমার দারিদ্র নিয়ে দয়া করে মজা করবেন না। শেষ খাবার, কিন্তু এটাও জানি অতিথি ঈশ্বরেরই রূপ। আজ যদি আপনারা না খেয়ে থাকেন, তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি যদি আমার জায়গায় থাকতেন, তাহলে আপনিও হয়তো এটাই করতেন। না রামু, হয়তো আমি তোমার জায়গায় থাকলে এত বড় মনের পরিচয় দিতে পারতাম না। আজ তুমি আমাকে শিখিয়েছ, মানুষ ধন সম্পদে বড় হয় না, সে বড় হয় তার আচরণ আর মানবিকতায়। এরপর তিনি গৌরীর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, বোন, আমি সকাল থেকে তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি। তুমি বারবার হাসার চেষ্টা করছো, কিন্তু তোমার মনটা কাঁদছে। তুমি নিজের ক্ষুধা নিয়ে চিন্তা করছো না। তোমার একমাত্র দুশ্চিন্তা তোমার অতিথিরা যেন এটা না ভাবেন যে গরিব মানুষ অতিথিকে সম্মান করতে জানে না। সত্যি বলছি, তোমার মতো গৃহিণী আমি খুব কমই দেখেছি। গৌরী আর কোনো কথা বলতে পারল না। তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এরপর সবাই মিলে ভাগাভাগি করে 1-2টি রুটি খেয়ে নিল। খাবার ছিল অল্প, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতায় তার কোনো অভাব ছিল না। ঠিক সেই সময় বাইরে থেকে প্রবল বাতাসের একটি ঝাপটা এলো। ঘরের দরজাটি হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। সবাই তখন খাওয়া শেষ করে বসেছিল। এমন সময় বৃষ্টির দমকা হাওয়ায় ভেসে একটি পুরনো ভেজা খাম উড়ে এসে ঘরের ভিতর মেঝেতে পড়ল। মা, দেখো, একটা কাগজ উড়ে এসেছে। ছোটুর কথা শুনে রামু এগিয়ে গিয়ে ভেজা খামটি তুলে নিল। খামের ওপর শুধু একটি নাম লেখা ছিল, রামু, কিন্তু প্রেরকের কোনো নাম ছিল না। এটা তো আমাদের নামের চিঠি, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে কি পাঠাবে এই চিঠি? সে ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে শুধু একটি ছোট্ট কাগজ ছিল। তাতে লেখা, যে অতিথিকে তুমি তোমার বাড়িতে আশ্রয় দিয়েছ, তাকে চিনে নেওয়ার চেষ্টা করো না। সঠিক সময় এলে সব সত্য নিজে থেকেই তোমার সামনে প্রকাশ পাবে। চিঠির লেখা পড়তেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ছোট অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, এটা কে লিখেছে? জানি না বাবা, গ্রামের কারো সঙ্গেই তো আমার কোনো শত্রুতা নেই। এদিকে গৌরীর দৃষ্টি ধীরে ধীরে সেই অচেনা অতিথি ভদ্রলোকের দিকে গিয়ে স্থির হয়ে রইল। গৌরী লক্ষ্য করল, অচেনা অতিথি ভদ্রলোক সম্পূর্ণ শান্ত হয়ে বসে আছেন, যেন তিনি। গৌরী দ্বিধাভরা কণ্ঠে বলল, ভাই, একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, বলো। দয়া করে কিছু মনে করবেন না, কিন্তু এই চিঠির সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? আপনি বারবার বলছেন সঠিক সময় আসুক, আর এই চিঠিতেও ঠিক একই কথা লেখা আছে। আমার খুব ভয় লাগছে। ভদ্রলোক কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ধীরে একটি মৃদু হাসি দিয়ে বললেন, আমি যদি এখনই তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাহলে হয়তো তোমরা আমাকে বিশ্বাস করবে না। আর যদি কিছু না বলি, তাহলে তোমাদের মনে আমার প্রতি সন্দেহ জন্মাবে। তাই আপাতত শুধু এটুকুই বলছি, আমি তোমাদের শত্রু নই। কিন্তু আমি এখানে শুধু বৃষ্টি থেকে বাঁচার জন্য আসিনি। এই কথা শুনে রামু আর গৌরী একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। চিঠিটা বারবার পড়েও রামুর অস্থিরতা একটুও কমল না। সে একটি পুরনো বস্তা মাথায় চাপিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি ঝরছে। গৌরী উদ্বিগ্ন হয়ে বলল, শোনো, এমন আবহাওয়ায় কোথায় যাচ্ছ? চারদিকে শুধু পানি আর পানি। কোথাও পা পিছলে গেলে আমার খুব ভয় করছে। গৌরী, ঘরে বসে ভয় পেলে কোনো সমাধান হবে না। এই চিঠিটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সেটা জানা খুব দরকার। আর যদি কোথাও একটু আধটু কাজও পেয়ে যাই, তাহলে অন্তত সন্ধ্যার খাবারের ব্যবস্থা করতে পারবো। বাবা, এই পুরনো ছাতাটা নিয়ে যাও। 2 জায়গা দিয়ে পানি পড়ে, কিন্তু পুরোপুরি ভিজে যাওয়ার থেকে তো বাঁচাবে।
এরপর রামু মুষলধারে বৃষ্টির মধ্যে ভেজা কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে গেল। গলির রাস্তা কাদায় একেবারে ভরে গেছে। অনেক বাড়ির দরজা বন্ধ। মানুষ জানালার ফাঁক দিয়ে শুধু বৃষ্টি দেখছে। রামু প্রথমে গ্রামের বৃদ্ধ কৃষক শম্ভু কাকার বাড়িতে পৌঁছাল। কাকা, কাকা একটু বাইরে আসুন। শম্ভু কাকা বেরিয়ে এসে বললেন, আরে রামু, এই ঝড় বৃষ্টির মধ্যে কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে কাকা, কিন্তু গত রাতে দুজন পথিক আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। আজ সকালে কেউ আমার নামে একটি চিঠি পাঠিয়েছে। তাতে লেখা ছিল, যে অতিথিদের আশ্রয় দিয়েছ তাদের পরিচয় জানার চেষ্টা করো না। আপনি তো পুরো গ্রামের সবাইকে চেনেন, কোনো অচেনা লোককে এদিকে আসতে দেখেছিলেন কি? না বাবা, তবে গত রাতে অনেক দেরিতে আমার মনে হয়েছিল বটগাছের পাশে একজন লোক দাঁড়িয়েছিল, কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল যে তার মুখটা দেখতে পারিনি। তুই একটু সাবধানে থাকিস। ধন্যবাদ কাকা, যদি আর কিছু মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর রামু আবার সামনে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে দেখল হরিরাম লালা তার আধখোলা দোকানে বসে আছেন। রামু বলল, লালাজি, আমি ধার চাইতে আসিনি, শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। এবার আবার কি জানতে চাও? আজ সকালে কি আমার বাড়ির দিকে কোনো অচেনা লোককে যেতে দেখেছেন? দেখেছিলাম, একজন লোক কালো কম্বল গায়ে জড়িয়ে তোমার বাড়ির দিকেই যাচ্ছিল। আমি তাকে ডাকও দিয়েছিলাম, কিন্তু সে একবারও পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো তোমার কোনো আত্মীয় হবে। তারপর কি তাকে ফিরে আসতে দেখেছিলেন? সেটাই তো অদ্ভুত ব্যাপার, আমি তাকে আর ফিরে আসতে দেখিনি। এ কথা শুনে রামুর মুখ আরও গম্ভীর হয়ে উঠল। এদিকে বাড়িতে গৌরী চুলার পাশে বসে নিভে যাওয়া আগুন আবার জ্বালানোর চেষ্টা করছিল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বোন, আমার বারবার ভয় লাগছে। কে জানে রামু এখন কোথায় আছে। ঘরে খাওয়ার মতোও কিছু নেই, তার উপর আবার এই রহস্যময় চিঠি। সব মিলিয়ে মনে হচ্ছে যেন। সাহস রাখো বোন, অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরই সবচেয়ে উজ্জ্বল সকাল আসে। আমার বিশ্বাস তোমাদের পরিবারের ভালো দিন আর খুব বেশি দূরে নয়। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল। বৃষ্টি তখনও পড়ছিল, তবে আগের মতো এত প্রবল ছিল না। এদিকে রামু ভেজা কাপড়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে আসছিল। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই সে বাড়ির কাছে পৌঁছতেই ছোটু দৌড়ে বাইরে এসে বলল, বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা, শুধু একটু দেরি হয়ে গেল। তোর মা কোথায়? ভেতরে আছেন। আর সে রামু ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে অতিথিদের পাশে গিয়ে বসল। গৌরী উদ্বিগ্ন হয়ে বলল, শোনো, তুমি ঠিক আছো তো? এত দেরি হলো কেন? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুই জানতে পারলাম না গৌরী, শুধু এটুকু জানতে পেরেছি যে আজ সকালে একজন অচেনা লোক আমাদের বাড়ির দিকে এসেছিল, কিন্তু তাকে ফিরে যেতে কেউ দেখেনি। এ কথা শুনে গৌরীর দৃষ্টি অজান্তে সেই রহস্যময় অতিথি ভদ্রলোকের দিকে চলে গেল। তিনি আগের মতোই নিশ্চুপ হয়ে বসেছিলেন। গৌরী ধীরে বলল, ভাই, এবার অন্তত সত্যিটা বলুন। আপনারা আসলে কে? আর আমাদের বাড়িতে আসার আসল কারণটাই বা কি? কয়েক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর সেই রহস্যময় অতিথি ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। রামু, গৌরী, আমি জানি এখন তোমাদের মনে ভয়ও আছে, সন্দেহও আছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই। আজ পর্যন্ত তোমাদের বাড়িতে এক মুহূর্তের জন্য আমরা নিজেদের পর মনে করিনি। তোমরা আমাদের বৃষ্টি থেকে আশ্রয় দিয়েছ, নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছ, আর কোনো প্রশ্ন না করেই আপন করে নিয়েছ। এমন ব্যবহার সবার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? ভদ্রলোক ধীরে ধীরে তার ভেজা পুটলিটি খুললেন। সেখান থেকে তিনি একটি পুরনো ছবি বের করলেন। ছবিটি অনেকটাই ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এক তরুণের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। ভদ্রলোক ছবিটি রামুর হাতে দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ছেলেটিকে চিনতে পারছো? রামু ছবিটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগল। হঠাৎ তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই তো আমার ছোটবেলার বন্ধু মোহন, কিন্তু এই ছবিটা আপনার কাছে এলো কিভাবে? মোহন আমার বড় ভাই ছিল। বহু বছর আগে সে এই গ্রামেই থাকতো। সে তোমার কথা আমাকে অনেকবার বলেছে। বলতো এই গ্রামে এক গরিব ছেলে আছে যে অন্যের জন্য নিজের অংশটুকুও ছেড়ে দিতে পারে। তখন আমি তার কথাগুলো তেমন গুরুত্ব দিইনি, কিন্তু কয়েক মাস আগে ভাইয়ের পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে তোমার নাম খুঁজে পাই। তখনই ঠিক করি একদিন তোমাকে খুঁজে বের করব। তাহলে সেই চিঠিটা কে পাঠিয়েছিল? না, চিঠিটা আমি পাঠাইনি, কিন্তু যে পাঠিয়েছে সম্ভবত আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি। সত্যি বলতে আমরা শুধু এক রাতের জন্য আশ্রয় নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের ব্যবহার দেখে মনে হলো
আল্লাহ বা ঈশ্বর আমাদের কোনো বিশেষ কারণেই এখানে নিয়ে এসেছেন? রামু আর গৌরী একে অপরের দিকে তাকালো। তাদের মনের ভয় অনেকটাই কমে গেল, তবে রহস্যের পুরো পর্দা তখনও ওঠেনি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, প্রবল বৃষ্টি থেমে গিয়ে এবার সবাই একসঙ্গে বসে খেতে লাগলো। কারো জন্য আলাদা থালা রাখা হলো না। ছোট অতিথি ভদ্রলোকের পাশে বসে হেসে জিজ্ঞেস করল, চাচাজি, কাল কি বৃষ্টি থেমে যাবে? হয়তো বাবা, আর অনেক সময় বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক দুশ্চিন্তাও দূর হয়ে যায়। ভদ্রলোক কথাটি বলে রামুর দিকে তাকালেন। রামু, কাল সকালে তোমার সঙ্গে আমার একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হয়তো সেই কারণেই আল্লাহ বা ঈশ্বর আমাদের তোমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন। বাইরে কালো মেঘের আড়াল ভেদ করে সূর্যের কোমল আলো উঁকি দিতে শুরু করেছিল। সেই নতুন আশার আলোকে সঙ্গী করেই রাত কেটে গেল। জীবনের মোড় সম্পূর্ণ বদলে যেতে চলেছিল। পরদিন সকাল হতেই বৃষ্টি প্রায় থেমে গেল। টানা কয়েকদিনের পর মেঘের ফাঁক গলে হালকা রোদ বের হলো। তবুও রামুর মনের অস্থিরতা একটুও কমেনি। সে এখনও ভাবছিল সামনে কি ঘটতে চলেছে। ধীরে ধীরে উঠে উঠোনে এসে দাঁড়ালেন। রামু, আজ সেই সময় এসে গেছে যখন তোমার সব সত্য জেনে নেওয়া উচিত। আমিও সারা রাত কথাই ভেবেছি সাহেব। আপনি আসলে কি? ভদ্রলোক নিজের পকেট থেকে একটি পুরনো চামড়ার মানিব্যাগ বের করলেন। তারপর সেখান থেকে একটি পরিচয়পত্র এবং কয়েকটি কাগজ বের করে রামুর হাতে দিলেন। আমার নাম বিজয়। আমি কোনো সাধারণ পথিক নই। আমি আর আমার স্ত্রী গত কয়েক মাস ধরে নিজেদের পরিচয় গোপন রেখে একের পর এক গ্রামে ঘুরে বেড়াচ্ছি। আমরা এমন মানুষদের খুঁজছিলাম যারা চরম দারিদ্র্যের মধ্যেও মানবতা হারিয়ে ফেলেনি। ঠিক তখনই গৌরী আর ছোটুও বাইরে এসে দাঁড়ালো। সবাই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। যে রাতে আমরা তোমাদের বাড়িতে এসেছিলাম সেটা শুধু বৃষ্টি থেকে বাঁচার জন্য ছিল না। আমরা ইচ্ছা করেই এমন একটি বাড়ির খোঁজ করছিলাম যেখানে মানুষ কষ্টে আছে। আমরা দেখতে চেয়েছিলাম একজন ক্ষুধার্ত মানুষ আগে নিজের ক্ষুধা মেটায় নাকি অন্যের কথা ভাবে। রামু, তুমি আমাদের না চিনেই নিজের ঘরের দরজা খুলে দিয়েছিলে। গৌরী নিজের সন্তানের ভাগের খাবারও আমাদের জন্য তুলে রেখেছিল। আর ছোটু কখনো একবারও অভিযোগ করেনি। তোমরা তিনজনই আমাদের প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। গৌরীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই বাইরে কয়েকটি গাড়ি এসে থামার শব্দ শোনা গেল। গ্রামের লোকজন অবাক হয়ে রামুর বাড়ির দিকে তাকাতে লাগল। পরিপাটি পোশাক পরা কয়েকজন লোক গাড়ি থেকে নেমে সরাসরি বিজয়ের কাছে এসে দাঁড়ালো। তারা সবাই সম্মানের সঙ্গে মাথা নত করল। রামু আর গৌরী বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। রামু, আমি একজন কোটিপতি। আমার অনেক কারখানা আর বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু এত বড় বড় বাড়িতেও আমি তোমার মতো এত বড় মনের মানুষ খুব কমই দেখেছি। এই কথা শুনে পুরো গ্রামের মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। হরিরাম, যে একসময় রামুকে ধার দিতে অস্বীকার করেছিল, সে দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে রইল। এরপর বিজয় তার সঙ্গে আসা লোকদের দিকে তাকিয়ে বললেন। তখন একজন লোক একটি বড় ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলো। সে ব্যাগটি খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভেতরে সারি সারি টাকার বান্ডিল রাখা ছিল। রামু, এখানে 1 কোটি টাকা আছে। আমি চাই আজ থেকেই তোমার দারিদ্র্য চিরদিনের জন্য শেষ হয়ে যাক। গ্রামের সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা উপস্থিত সবাইকে আরও বেশি অবাক করে দিল। রামু কিছুক্ষণ ব্যাগটির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ব্যাগটি বন্ধ করে দিল। সে শান্ত কণ্ঠে বলল, সাহেব, যদি আমি শুধু টাকার জন্য আপনাদের সেবা করতাম তাহলে হয়তো আজ এই ব্যাগটা নিয়ে নিতাম। কিন্তু আমি আপনাদের আল্লাহর বা ঈশ্বরের পাঠানো অতিথি মনে করে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম। সেই মানবতার মূল্য আমি কখনো টাকাই নিতে পারি না। আমাকে ক্ষমা করবেন, আমি এই টাকা নিতে পারবো না। রামুর কথা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। গৌরীও কয়েক মুহূর্ত নির্বাক হয়ে শুধু তার স্বামীর দিকে তাকিয়ে রইল। বিজয়ের চোখ ভিজে উঠল। তিনি আবেগভরা কণ্ঠে বললেন, রামু, এটাই ছিল তোমার শেষ পরীক্ষা, আর এই পরীক্ষাতেও তুমি সফল হয়েছ। আমি তোমাকে টাকা দিয়ে তোমার মানবতা কিনতে চাইনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার হৃদয় সত্যিই এত বড় কিনা। আজ থেকে তুমি এই গ্রামে আমাদের নতুন অনাথাশ্রম ও বিদ্যালয়ের আজীবন ব্যবস্থাপক। প্রতি মাসে তুমি সম্মানজনক বেতন পাবে। তোমাদের থাকার জন্য একটি নতুন বাড়ি দেওয়া হবে। ছোটুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমার। আর সবচেয়ে বড় কথা, আজ থেকে তোমাকে আর কখনো কারো সামনে হাত পাততে হবে না। রামু আর গৌরীর চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল।